শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে কাজী রওশনারা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসাথে কাজ করতে হবে, ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে বললেন প্রধান উপদেষ্টা। ফরিদপুরের ভাঙা আজও থমথমে, তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। সংসদীয় আসন পুনর্বিবেচনা চেয়ে ডিসির চিঠি। বাগেরহাটে অবস্থান কর্মসূচি। এশিয়া কাপে বাঁচা মরার লড়াইয়ে রাতে আবুধাবিতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় দিয়ে উঠবে সুপার ফোরে আশা কোচের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে ধর্মীয় উৎসব পালন হবে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চায় সরকার, যেখানে কোনো ভয় বাধা থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি সার্বিক অবস্থা পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। সরকার প্রধান আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রস্তুতি দেখতে সকালে ঢাকেশ্বরী মন্দিরে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মতবিনিময় করেন পূজা উদযাপন পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে। বলেন, সবসময় দেখা করার ইচ্ছে থাকলেও সুযোগ হয় না, তাই আজকে সবার সাথে দেখা করার এই সুযোগ হাতছাড়া করতে চাননি জানিয়ে বলেন, ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সবাই এই রাষ্ট্রের নাগরিক, এটা ভুলে গেলে চলবে না। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক। বিশ্বাসের সাথে যার যার ধর্ম যেন স্বাধীনভাবে পালন করা যায় সেই ব্যবস্থা গড়ে তুলতে হবে বলেও জানান তিনি। তা না হলে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে না। আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই। নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করা একটা হাস্যকর জিনিস হয়। এটা কি কথা হলো? এটা কোন ধরনের দেশ বানালাম আমরা? এইরকম দেশ বানানোর জন্যই এত রক্তপাত, এত কিছু হলো। প্রধান উপদেষ্টা বলেন, এদেশের সবাই মিলে একটি বৃহৎ পরিবার। এই পরিবারকে অটুট রাখতে হলে একসঙ্গে কাজ করতে হবে, কারো প্রতি বৈষম্য করা যাবে না। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। ফরিদপুরে ভাঙা থানা ও সরকারি স্থাপনায় হামলার একদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে আসন পুনর্বহালের দাবিতে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। নতুন করে কোনো কর্মসূচিরও ঘোষণা দেয়নি তারা। এদিকে বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট। ফরিদপুর ৪ সংসদীয় আসন থেকে ভাঙা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর ২ আসনে যুক্ত করার প্রতিবাদ কর্মসূচির তৃতীয় দিনে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে অবস্থান নেয় স্থানীয়রা। তবে গতকাল থানা পৌরসভার কার্যালয় সহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনার পর সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এখানে যারা সাধারণ জনগণ আছেন তাদের নিরাপত্তার জন্য তারা যাতে নিরাপদে থাকতে পারে সেই ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি এবং আমরা চাচ্ছি যারা ফ্যাসিস্ট তাদেরকে আইনের আওতায় অবশ্যই আনবো, তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি আমার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি। এদিকে ভাঙা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে জাতীয় সংসদীয় আসন ২১৪ ফরিদপুর ৪ অন্তর্ভুক্তকরণের বিষয়টি
পুনর্বিবেচনার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক। মানুষের আবেগ অনুভূতি তুলে ধরে একটি রিপোর্ট পাঠিয়েছে, সেই রিপোর্টটি তারা বিবেচনা করবে। পাশাপাশি যেহেতু এটি একটি রিট হয়েছে, আগামী সম্ভবত 21 তারিখে এটা শুনানি হবে, তাহলে 21 তারিখে শুনানি হলে আমরা এটা বুঝতে পারবো যে কি কোন দিকে যাচ্ছে। আমি এই সময়ে বাংলার সর্বস্তরের মানুষকে অনুরোধ জানাবো, তারা যেন তাদের কর্মসূচি থেকে সরে আসেন এবং সময়ের জন্য অপেক্ষা করেন। বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। সকাল থেকে জেলার প্রতিটি নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি পালন করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। আমাদের বাগেরহাট জেলার 9টা উপজেলায় প্রতিটি নির্বাচন কমিশনের অফিসের সামনে আমরা এই অবস্থান কর্মসূচি চালাচ্ছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কিন্তু আমাদের এই আন্দোলন চলবে। সাথে সাথে আমরা আইনি প্রক্রিয়ার মধ্যেও আছি, আমরা রিট করেছি। দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের যাতে ভোগান্তি না হয় সে কারণে পূর্ব ঘোষিত আজ এবং আগামীকালের আধাবেলা হরতাল কর্মসূচি গতকাল প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে ফরিদপুরের সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী জাহিদুর রহমান। আসন বিন্যাসকে কেন্দ্র করে ফরিদপুর 4 ভাঙার 2 ইউনিয়নকে নিয়ে যে জটিলতা, সেই জটিলতার কারণে কিন্তু দীর্ঘদিন আমরা দেখেছি এই মহাসড়কে 2 ইউনিয়নবাসী অবরোধ করে আসছিল। এই 2 ইউনিয়নকে নিয়ে ইতিমধ্যেই আদালতে কিন্তু একটি রিট করা হয়েছে, যে রিটের শুনানি এই মাসেই 21 তারিখে হবার কথা আছে। এই রিট হবার পরে আন্দোলনকারীরা জানিয়েছেন আদালত থেকে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তের আলোকেই পরবর্তী সিদ্ধান্ত নেব আমরা কোন ধরনের আন্দোলনে যাব। এদিকে আমরা দেখেছি মহাসড়কের বিভিন্ন সড়কগুলোতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং তারা গাড়ির বহর নিয়ে বিভিন্ন সড়কগুলো তারা প্রদক্ষিণ করছেন, যাতে করে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের যাতায়াতকামী যেই যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। নির্বাচন ভণ্ডুলের জন্য পরাজিত শক্তির সাথে আঁতাত করে জামাত সহ ইসলামী দলগুলো নানা ইস্যুতে কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। সকালে বনানীর নিজ বাসভবনে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, জনভিত্তি নেই এমন দলগুলো ভোটে জিততে পারবে না জেনেই কর্মসূচি দিয়েছে। এতে পাশের দেশের ইন্ধন থাকতে পারে বলেও মনে করেন তিনি। হাফিজ বলেন, কেবলমাত্র নির্বাচিত সরকারই সংবিধান সংশোধন সহ মৌলিক বিষয়ে পরিবর্তন আনতে পারে। বিএনপি এসবের বিরুদ্ধে কোনো পাল্টা কর্মসূচি দেবে না, বরং 31 দফার আলোকে জনগণের কাছে কর্মসূচি নিয়ে যাবে বলে জানান তিনি। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার যে একটা বাংলা প্রবাদ আছে, সেটি এই কয়েকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে। তারা নিজেরা তো মনে করে বোঝাই যাচ্ছে যে তারা জনগণের রায় পাবে না, সুতরাং পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করেই তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। তাদেরকে টার্গেট করে আমরা কোনো কর্মসূচি দেব না। আমরা বাংলাদেশের জনগণকে সঠিক চিত্রটি তুলে ধরার জন্যে এবং আগামী নির্বাচনে যে বাধ্যবাধকতা, এই নির্বাচনটি হওয়া অত্যন্ত প্রয়োজন, সেটি তাদের কাছে তুলে ধরব। আগামী সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজস্ব কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, কমিশনের নিজস্ব কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হলে তারা আন্তরিকতা ও গুরুত্বের সাথে ভোট পরিচালনা করবেন। কর্মকর্তারা বলেন, আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে মাঠ পর্যায়ের অভিজ্ঞতার আলোকে কিছু সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে, যা আগামী 27 সেপ্টেম্বর সংগঠনের সম্মেলনে উপস্থাপন করা হবে। রিটার্নিং অফিসার যদি তারা হয়, আমাদের কর্মকর্তারা হন, অবশ্যই আমরা তো কমিশনের বাইরে অন্য কোথাও যাওয়ার আমার কোনো সুযোগ নেই যে নির্বাচনের পরে অন্য কোথাও চলে যাবো। সুতরাং আমার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ তদারকি করার কমিশনের মনিটরিং কমিশনের সুযোগ আছে এবং ডেফিনেটলি আমাদের সেই অভিজ্ঞতার আলোকে, দীর্ঘ বাস্তব অভিজ্ঞতার আলোকে আমরা অবশ্যই বিশ্বাস করি ইলেকশন যে কোনো সময় আমরা ভালো নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত। এবারে কিউটের সৌজন্যে টি-20 এশিয়া কাপের খবর। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ
3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে একই মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সাক্ষ্য দেওয়ার সময় তিনি বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের দ্বারা সংগঠিত হত্যাকাণ্ডের ন্যায় বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে আর যেন ফ্যাসিস্ট শাসনের আগমন না ঘটে সেটি নিশ্চিত করতে হবে। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তার সাক্ষ্য গ্রহণ হয়। পরে তাকে জেরা করছেন আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। এদিকে একই ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামের এক শিক্ষার্থীকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করা হয়েছে। বাংলাদেশে এই বিপ্লবের মাধ্যমে এই বিপ্লবের প্রতিপক্ষ হিসেবে তারা যে অপরাধ সংগঠন করেছে, এই আকাঙ্ক্ষা থেকে জনগণের আকাঙ্ক্ষা এই স্বৈর শাসন যেন এদেশে ভিন্ন কোনো ফর্মে ফেরত না আসে, এই বলে এবং শাস্তি দাবি করে উনি তার বক্তব্য শেষ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে আজ তৃতীয় ও শেষ দিনের মতো চলছে মনোনয়নপত্র বিতরণ। সকাল 9:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত চলবে এ কাজ। আজ এখনো পর্যন্ত প্রায় 400 জন শিক্ষার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এর আগে প্রথম 2 দিনে মনোনয়নপত্র নিয়েছেন 169 জন। শিক্ষার্থীদের নানামুখী সমস্যা সমাধান সহ তাদের কণ্ঠস্বর হয়ে ওঠার আশ্বাস দিচ্ছেন বিভিন্ন পদে প্রার্থীরা। চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের আজ শেষ দিন হলেও জমা দেয়া যাবে আগামীকাল 17 সেপ্টেম্বর পর্যন্ত। 21 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। 25 সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। ভোট গ্রহণ 12 অক্টোবর। সাধারণ শিক্ষার্থী যে কণ্ঠস্বর, যারা কোনো পার্টি কিংবা রাজনৈতিক লেজুর ভিত্তির বাইরে থেকে পড়াশোনা করছে, তাদের যে ভাবনা এবং তাদের যে মুক্ত কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরের প্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষাই হচ্ছে যে এই সংসদে কার্যনির্বাহী সদস্য হিসাবে যে ভোটের লড়াইয়ে যাওয়া। আমাদের কিছু মৌলিক যে জিনিসগুলো, যেমন পানি অথবা আমাদের যেই প্রার্থনা করার যে ঘরটা অথবা একটু লাইব্রেরি ব্যবস্থাপনাটা একটু বাড়ানো, এই সকল বিষয়ে একটু নজরদারিতা প্রয়োজন। অন্তত পক্ষে আমি তাদের কণ্ঠস্বর হয়ে কথাগুলো বলতে চাই। এখন আমি নির্বাচিত যদি না হই, সেক্ষেত্রে কী হবে, আমার কথা হয়তো তখন 50 জন মানুষের কাছে পৌঁছাবে, নির্বাচিত হলে সেটা 500 জন মানুষের কাছে পৌঁছাবে, এবং সেই জায়গা থেকে আমি আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সবশেষ পরিস্থিতি সরাসরি জানাচ্ছেন স্টাফ রিপোর্টার মহসেনাত শিহাব। যুক্ত হচ্ছি শিহাবের সঙ্গে। শিহাব, মনোনয়নপত্র সংগ্রহী শিক্ষার্থীদের মধ্যে সাড়া কেমন দেখছেন? সাকি, আপনি জানেন আজ সকাল থেকে আসলে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে এবং আজ চাকসু নির্বাচনের যে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন, তৃতীয় শেষ দিন, এবং সকাল থেকে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এখানে আসছে, মনোনয়নপত্র সংগ্রহ করছে। শুধুমাত্র যারা প্রার্থী তারা যে আসছেন তা না, তাদের সঙ্গে তাদের বন্ধু, তাদের সমর্থকরাও আসছেন। তবে এখন পর্যন্ত প্রায় 2টা বেজে গেছে, 2টা পার হয়ে গেছে, এবং এই সময় পর্যন্ত প্রায় 400-র মতো প্রার্থী আসলে তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, এবং এর মধ্যে কেন্দ্রীয় যে ছাত্র সংসদ তার প্রায় 200-এর অধিক সংগ্রহ করেছেন, আর হল সংসদের সংগ্রহ করেছেন প্রায় 150-এর মতো। তবে সবচেয়ে হেভিওয়েট যে 2 জন ক্যান্ডিডেট আছে, অর্থাৎ ছাত্রদল এবং ছাত্র শিবির, তারা অনেকক্ষণ ধরে আমরা শুনছি যে তারা মনোনয়নপত্র সংগ্রহ করতে আসবেন, তবে তারা এখনও আসেননি। এছাড়া আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক চাকসু ভবনের ঠিক বাইরে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আসলে শিক্ষার্থীরা, অনেক শিক্ষার্থী জমায়েত হয়েছে, তারা দলে দলে বিভিন্ন প্যানেল থেকে আসলে তারা মনোনয়নপত্র সংগ্রহ করছে এবং তারা ছবি দিচ্ছে মিডিয়ার কাছে, আসলে তাদের প্রচারণা চালাচ্ছে মিডিয়ার সামনে। এবং এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, ভবনের দোতলায় আসলে নির্বাচন কমিশন, সেখান থেকে সবাই মনোনয়নপত্র সংগ্রহ করছে, এবং সেখানে এত বেশি শিক্ষার্থীর ভিড়, এত বেশি প্রার্থীদের ভিড় যে সেখানে আসলে আমরা ইন্টারনেটের সংযোগ পাচ্ছি না। সুতরাং আপনি বুঝতে পারছেন যে কি পরিমাণ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সবাই মনোনয়নপত্র সংগ্রহ করছে। তবে এই সংগ্রহ তারা যারা সংগ্রহ করছেন আজ বেলা 3:30 পর্যন্ত সংগ্রহ করতে পারবেন, এবং আজ দুপুরে লাঞ্চ বিরতির সময়ও আসলে নির্বাচন কমিশনকে কাজ করতে হয়েছে। লাঞ্চ বিরতি থাকলেও সেটা আসলে সে সময় তাদেরকে, এত বেশি প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন যে তাদেরকে সে সময় কাজ চালিয়ে যেতে হয়েছে, এবং আগামীকাল পর্যন্ত তারা এই মনোনয়নপত্র যেগুলি সংগ্রহ করেছেন সেগুলি তারা জমা দিতে পারবেন। এবং এই মনোনয়নপত্রগুলো 24 তারিখের পর্যন্ত যাচাই বাছাই কাজ করা হবে। নির্বাচন কমিশন তারা যাচাই বাছাইয়ের কাজ করবেন, এবং 25 তারিখে যারা চূড়ান্ত মনোনয়ন যে তালিকা সেটা আসলে আমাদের সামনে দেওয়া হবে। শিহাব, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের বিষয়ে জানালেন সহকর্মী মহসেনাত শিহাব।
এদিকে আজ দ্বিতীয় দিনের মতো প্রচার চালাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এখনো পর্যন্ত কোনো প্যানেল অন্যের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। বিভিন্ন প্যানেল নির্বাচনী ইশতেহার ঘোষণাও শুরু করেছে। দুপুরে ইশতেহার ঘোষণা করেছে সর্বজনীন শিক্ষার্থী সংসদ। এবারের রাকসু নির্বাচনে 11টি প্যানেল অংশ নিচ্ছে। ভোট হবে 25শে সেপ্টেম্বর। রাকসু নির্বাচনে 23 পদের বিপরীতে মোট প্রার্থী 248 জন, এর মধ্যে 25 জন নারী। এছাড়াও সিনেট ছাত্র প্রতিনিধির 5টি পদের বিপরীতে 58 জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থী 8 জন। আমরা গতকাল থেকে শিক্ষার্থীদের কাছে আমাদের ইশতেহার সহ সবকিছু তাদের মতামত নিচ্ছি আমাদের ইশতেহার দেওয়ার জন্য। এখনো পর্যন্ত আমরা নির্বাচনের পরিবেশ মোটামুটি ভালোই দেখছি। আজকেও আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি, সবাই সাগ্রহে গ্রহণ করছে আমাদেরকে এবং প্রচার আলহামদুলিল্লাহ ভালোই চলছে। জনগণ সচেতন নয় বলেই পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার বন্ধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে বিশ্ব ওজোন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, সরকারের সমালোচনার পাশাপাশি নিজেকেও পরিবর্তন করতে হবে। সন্দেহ ও নেতিবাচক চিন্তা দিয়ে ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়। জানান, জলবায়ু পরিবর্তনের ফলে উন্নত দেশগুলো সরাসরি তেমন ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয় উন্নয়নশীল দেশের জনগণ। সকলেই পলিথিন শপিং ব্যাগ কেন বন্ধ হচ্ছে না সরকারকে জিজ্ঞেস করে, কিন্তু কেউই তার বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যায় না। সো সরকার বিকল্প বাজারে দিয়েছে, সরকার বিকল্প সাশ্রয়ী করার উদ্যোগ নিয়েছে। এবার আপনাদের পালা, আমাদের পালা যে আমরা প্রত্যেকে ব্যক্তিগত জীবনের অভ্যাসটা বদলাবো। বাজারে গেলে 10টা তরকারি 10টা পলিথিন ব্যাগে না এনে আমরা আমাদের বাপদাদাদের মতন একটা ব্যাগ নিয়ে যাব, সেখানে নিয়ে আসবো। 2015 সালের পর থেকে দুর্যোগ মোকাবেলার চেয়ে দুর্যোগের আগাম প্রস্তুতি বেশি জরুরি বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে এ নিয়ে এক আলোচনা অনুষ্ঠানে উপদেষ্টা আরও বলেন, প্রতিটি মন্ত্রণালয়ের জরুরি দুর্যোগ মোকাবেলা ও প্রতিরোধ খাতে অর্থ বরাদ্দ রাখা দরকার। ব্যবসায়িক সমিতিগুলোকে বিজনেস কন্টিনিউটি প্ল্যান করে রাখা দরকার, যেন দুর্যোগের পরে ধকল কাটিয়ে নেওয়া যায়। উন্নত পূর্বাভাস ও সতর্ক বার্তার ভিত্তিতে সম্ভাব্য দুর্যোগের আগেই পদক্ষেপ গ্রহণ করে দুর্যোগ ঝুঁকি কমানোই পূর্বাভাস ভিত্তিক সারা দান কার্যক্রমের মূল লক্ষ্য বলে জানান উপদেষ্টা। 2015 সাল থেকে দুর্যোগ মোকাবেলার চেয়ে দুর্যোগ প্রশমন অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইতিমধ্যেই আমরা আমাদের প্রতিটি মন্ত্রণালয়কে ডিজাস্টার রিস্ক ফাইন্যান্সিং এর জন্য নির্দিষ্ট কোর্টে বাজেট বরাদ্দের জন্য সমন্বয় করছি। আন্তর্জাতিক প্রসঙ্গ, নেপালে অভ্যুত্থানের কারণে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। এ পরিস্থিতি মোকাবেলায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন মমতা। গতকাল পশ্চিমবঙ্গ সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জেলার চিকেন্স নেক এলাকায় ভারতের সঙ্গে নেপালের প্রায় 100 কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে। এই সীমান্ত ঘিরে নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকায় নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে দুটি বড় সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে শিলিগুড়ির ভারত নেপাল সীমান্ত পাহারায় ভারতের নিয়মিত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পাশাপাশি আধা সামরিক বাহিনী সশস্ত্র সীমা বল এসএসবি মোতায়েন থাকবে। আর কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যে গোয়েন্দা তথ্যের আদান প্রদান আরও জোরদার করা হবে। এদিকে জেনজির সাথে আলোচনা না করে নেপালের মন্ত্রিসভা গঠন ও আন্দোলনে ক্ষতি সাধনকারীদের বিচারের আওতায় আনার ঘোষণায় এবার দেশটিতে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। জেনজি আন্দোলনের শীর্ষ নেতা সুদান গুরুং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ করে তার পদত্যাগ চেয়ে স্লোগান দেন। তিনি জানান, আইনজীবী ওম প্রকাশ আরিয়াল প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতর থেকে নিজেই নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছেন। এদিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জানিয়েছেন, আন্দোলনের নামে রাষ্ট্রের ও জনগণের সম্পত্তির ক্ষতি সাধনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনের সময় জেল ভেঙে পালানো ৩,৭০০ শতাধিক কয়েদিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন, তবে এ তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেল আবিব। এদিকে গেল ২৪ ঘন্টায় অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটিতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। ইসরায়েল সোমবার সন্ধ্যায় গাজা সিটিতে ব্যাপক গোলাবর্ষণ চালিয়ে এলাকার সর্বোচ্চ আবাসিক ভবন আল ঘফরি হাইরাইজ ধ্বংস করেছে। এই হামলায় লাখো বাসিন্দা শহর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। জাতিসংঘ জানিয়েছে, প্যালেস্টাইন নিজের জোরপূর্বক উৎখাত করতে ইসরায়েল অপ্রচলিত অস্ত্র ব্যবহার করছে। প্যালেস্টাইন সিভিল ডিফেন্স জানিয়েছে, গত কয়েক সপ্তাহে অন্তত ৫০টি বহুতল ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। এ নিয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৬৫,০০০-এ পৌঁছেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় অন্তত ২৮০ জন গণমাধ্যম কর্মী প্রাণ হারিয়েছেন। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসাথে কাজ করতে হবে, ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে বললেন প্রধান উপদেষ্টা। ফরিদপুরের ভাঙ্গা আজও থমথমে, তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। সংসদীয় আসন পুনর্বিবেচনা চেয়ে ডিসির চিঠি, বাগেরহাটে অবস্থান কর্মসূচি। এশিয়া কাপে বাঁচা মরার লড়াইয়ে রাতে আবুধাবিতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় দিয়ে উঠবে সুপার 4-এ আশা কোচের। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল।